আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব ২৪। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। শুদ্ধর ইচ্ছে করল এর ভাই নামক শত্রুকে পচা পানিতে ডুবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে। চাইলেও এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসল। তারেক নওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আর শুধু মাটিতে বসেছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা তাকে যে কি পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনও। তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশে সিটে বসে। তার গাড়িতে আর বসলো না। ড্রাইভ করার ইচ্ছে নেই, ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন বাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউ বিয়ে করার স্বাদ জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ঠোঁটের উপর বাম হাতের 2 আঙ্গুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন। হিসাব তো মিলছে না। রেগে বলল, মশকরা করছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না। গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্ত নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পিছন পিছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কী খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতের শার্ট কনুইয়ের উপর পর্যন্ত গুটালো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়। সাথে সাথে দাঁড়িয়ে যায়। আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খায়। এর হাত আবার বেশি চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান ইজ্জত কিছুই থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বর ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলেছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাত পোড়া ঠোঁটের উপর বোলায়, ডান হাত বুকের বাঁ পাশে রাখে। মুখটা অসহায়। সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধ মেয়েটির দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটি পিছন ফিরে তাকালে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই? অ্যান্সার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়। এলোমেলো দৃষ্টি ফেলে। মাথার জর্জেট ওড়নাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুদ্ধ রেগে বলে, অন্যের বইয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানো না? ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু তার। ডান হাতের 5 আঙ্গুল দলা পাকায়। এটা তাদের স্যার না হলেন এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এ ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে। দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুধু ভ্রু কুঁচকে দেখল মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা মন দিয়ে পড়ছে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়া ঘুমে কাদা। মায়েরা আজ রাত জাগতে পারছে কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখল রাত 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুলে দেখে জগ খালি। মায়েরা বিরক্ত হয়। তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়।
ড্রয়ার থেকে ছোট কাঁচি বের করে, কেচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে, অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ার দিকে তাকালো, ইনায়ার নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়, এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা, দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো, ভেতরে ঘুরঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘর একটা ভুতুরে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভিতরে উকি দেয়। মেয়েটা ঢক গিলে, এত অন্ধকার করে রাখায় মায়েরা বিরক্ত লাগলো। তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায়, বিড়বিড় করলো। এই লোকটা আসলে অটিস্টিক। দূরে দূরে বুকে পা টিপে টিপে ঘরের ভিতর প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানার উপর কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফানের খালি পিঠ মায়েরার চোখে পড়ে। মায়েরা ঢোক গেলে, সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোন একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে, দু হাত উপর দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে, মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা। আমাকে কত মারলো, গালটা সরকারি পেয়েছে, এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হ্যাঁ।